নমস্কার। বাংলাদেশ নিয়ে আমার দ্বিতীয় প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছি। বাংলাদেশের সকল নাগরিক এবং শুভাকাঙ্ক্ষী সুশীল সমাজকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। আগামী দিনে তাদের যে সংকট, রাজনৈতিক সংকট, সেটা যেন খুব সহসায় সেটা যেন প্রশমিত হয়, এই জন্য আমার শুভকামনা রইল বাংলাদেশবাসীর প্রতি। তো বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক হালকিকত, সেটা কোন দিকে যাচ্ছে, সমীকরণ কোন দিকে যাচ্ছে? এখন বাংলাদেশের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার মতি গতি ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তিনি রাজনৈতিক সংলাপ শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে, এবং সেখানে বাংলাদেশের যে বৃহত্তম পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগকে কোনো আমন্ত্রণ করা হয়নি, সেটা আমি আগের প্রতিবেদনে বিস্তারিত বলেছিলাম। তো আওয়ামী লীগ ছাড়াই যে রাজনৈতিক সংলাপ উনি শুরু করেছিলেন, দীর্ঘ সংলাপ, সেই সংলাপে কোনো কিছু বেরিয়ে আসেনি, বা যে পলিটিক্যাল যে রোডম্যাপ, সেটা কবে তৈরি হবে, কীভাবে হবে, সেগুলি নিয়ে কোনো কিছু আলোচনা হয়নি। এখানে দেখা যাচ্ছে সেই রাজনৈতিক সংলাপ হয়েছিল, তারপরে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিশেষ করে জামাতে ইসলামের যে সাংবাদিক সম্মেলন, সেটা আমি দেখেছি। সেখানে জামাতের একজন সুপ্রিমো বলছেন যে আগে সংস্কার, তারপরে ইলেকশন বা নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তো এখানে ওদের যে বেসিক গণ্ডগোল হচ্ছে, সংস্কার করতে গিয়ে সে সংস্কারের বৈধতা আগামী দিনে থাকবে না, এটা আমি 100% শিওর। এখন রাজনৈতিক যে সমীকরণগুলি দেখা যাচ্ছে, সেটা কোন দিকে মন নেয়, সমীকরণ কখন কিভাবে পাল্টে যায়, সেটা কিছুই বলা যাচ্ছে না। ওনার যে মনোবাসনা বর্তমানে যা বোঝা যাচ্ছে, কথাবার্তায়, আলাপচারিতায়, বিভিন্ন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা জানতে পেরেছি, উনি চাইছেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো একটা নির্বাচনে যাওয়ার জন্য উনি প্রস্তুতি নেবেন, এই ধরনেরই একটা মেন্টালিটি লক্ষ্য করা যাচ্ছে। এবং এও তিনি বলেছেন যে সব পার্টিকেই উনি দেখেছেন, বা বাংলাদেশবাসী দেখেছে, বিএনপিকেও দেখেছে, আওয়ামী লীগকেও দেখেছে। সুতরাং এবার নূতন কোনো কিছু উনি দেখতে চাইছেন। অর্থাৎ উনি বলতে চাইছেন যে নতুন কোনো দলের প্রতিষ্ঠা, এবং যেই দল, যেমন ছাত্র জনতা, তথাকথিত ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতন এবং তৎপরবর্তী সময়ে তাদের যে বিভিন্ন কার্যকলাপ, এটার উপর ভিত্তি করে উনি মূলত বলতে চেয়েছেন ছাত্র সমাজকেন্দ্রিক কোনো একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা, এবং সেই রাজনৈতিক দল নূতন দল হিসাবে আত্মপ্রকাশ করবে এবং বাংলাদেশের যে আসন্ন যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এবং উনি আশা করছেন সেই দল বিপুলভাবে জয়লাভ করবে এবং উনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন, এটাই ওনার বাসনা। কিন্তু যে রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশে নতুন ধরনের সমীকরণ সৃষ্টি হতে যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার যে ছেলে সজীব ওয়াজেদ জয়, উনি একটা কথা বলেছিলেন, যে কথাটার খুবই গুরুত্ব আছে। সেটা হচ্ছে, উনি বলেছেন যে বিএনপির সঙ্গে যত রকমের ঝামেলা আছে সেটা আওয়ামী লীগ মিটিয়ে নিতে চায়। অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ খুব কাছাকাছি আসতে চাইছে, বিশেষ করে এটা আওয়ামী লীগের ইচ্ছা বা অভিপ্রায়, মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। তবে এই সমীকরণে যদি হয়, তাহলে কিন্তু বাংলাদেশের সংকটটা অন্যরকম হচ্ছে। সেখানে একটা প্রতি বিপ্লবের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমন তারেক আনোয়ার
সে কিন্তু এখনও দেশে আসতে পারেনি। সে লন্ডন থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তার বিরুদ্ধে অনেক অনেক কেস আসে বাংলাদেশে, মামলা চলছে, এবং উনি এখনও বাংলাদেশে আসতে পারেনি। অন্যদিকে বলতে গেলে খালেদা জিয়া যে এতদিন গৃহবন্দী ছিলেন, তাকে মুক্ত করে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু যখন গৃহবন্দী ছিলেন তখন তিনি বারবার বলেছিলেন যে তাকে গৃহবন্দী রাখা হচ্ছে, বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা সেটা তার জন্য উপযুক্ত না। উনি বহির্বিশ্বে গিয়ে চিকিৎসা, অন্যান্য উন্নত দেশে গিয়ে উন্নত চিকিৎসার জন্য উনি সরকারের কাছে আবেদন করেছেন এবং অনেক রকমের ক্ষোভ বিক্ষোভের কথা উনি জানিয়েছেন। কিন্তু যখন তাকে মুক্ত করা হলো, সে কিন্তু এখন বাংলাদেশ থেকে যাচ্ছে না, এখনও সে বাংলাদেশে আছে। এটা একটা লক্ষণীয় বিষয়। এবং তথ্যবিজ্ঞ মহলের ধারণা, উনি যদি এখন বাংলাদেশ থেকে বেরিয়ে যান, হয়তো উনি বাংলাদেশে আর ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দেখা যাবে যে একদিকে ছাত্র জনতা নতুন একটা দল সৃষ্টির উদ্যোগ যদি নেয়, পাশাপাশি বিএনপির তারেক আনোয়ার যদি বাংলাদেশে না আসতে পারে, খালেদা জিয়াও যদি না আসতে পারে, বাইরে গিয়ে যদি না ঢুকতে পারে বাংলাদেশে, তাহলে সেক্ষেত্রে বিএনপি ভেঙে যাবে। এবং বিএনপির যে শীর্ষস্থানীয় বা মধ্যস্তরীয় বা নিম্নস্তরের যে নেতা নেত্রী বা কর্মী আছেন, তারা হয়তো নতুন দলে যোগদান করতে পারেন। কেননা ক্ষমতার বাইরে কতদিন থাকবেন? 16 বছর ধরে তারা ক্ষমতার বাইরে আছেন। সুতরাং ক্ষমতার বাইরে থাকতে থাকতে অনেকের জীবন চলে গেছে। সুতরাং তারা চাইবে নতুন দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। এই জন্য হয়তো একটা রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন বর্তমান যে ডক্টর ইউনূস। কিন্তু সেটা কতটা সফল হবে সেটা আই হ্যাভ এ ডাউট। যদি এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে হতে পারে যে বিএনপি যদি ভেঙে গিয়ে নতুন দলে যোগদান করে, ধরুন 30% বা 40% বা 20% কর্মী নেতা সমর্থক নতুন দলে যোগদান করলো, কিন্তু বিএনপির যে আদি নেতা বা কর্মী অনেকে থেকে যাবে, মূল দলের সঙ্গে থেকে যাবে। এবং এই দলটা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে হয়তো একসঙ্গে তারা রাজনৈতিক আন্দোলন শুরু করতে পারে, এবং সেক্ষেত্রে একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা আছে। আমরা ইতিহাসে দেখেছি যে বিপ্লবের পরও প্রতি বিপ্লব হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। কেননা বৈপ্লবিক যে কার্যকলাপগুলি হয় সাধারণত, সেই কার্যকলাপগুলি অনেক সময় প্রো পিউপল হয়, অনেক সময় এন্টি পিউপল হয়। সুতরাং এই বৈপ্লবিক কার্যকলাপকে রুখতে গিয়ে যেটা জনগণের বিরুদ্ধে যায়, জনগণ তিতিবিরক্ত হয়ে যায়, তখন প্রতি বিপ্লবের সূচনা হয়। সুতরাং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও যদি আমরা এটা চিন্তা করি, যদি বিএনপি এবং আওয়ামী লীগ কাছাকাছি চলে আসে এবং অন্যদিকে নূতন দলের যদি বাংলাদেশের সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুতে সেটা সামাল দিতে পারবেন না। সুতরাং ডক্টর ইউনূসকে ভাবতে হবে যে, যেটা আমি বারবার বলি, যে বাংলাদেশের বৃহত্তম পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগকে উনি আমন্ত্রণ জানানো খুব দরকার। এখন আওয়ামী লীগের নেতৃস্থানীয় কারা আছে, তাদের সাংগঠনিক অবস্থা কী পর্যায়ে আছে, সেটা তো ডক্টর ইউনূসের ব্যাপার না, সেটা হচ্ছে তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। এখন শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা হয়েছে, সেটা একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই মামলাগুলি টিকবে তো আগামী দিনে? আমার মনে হচ্ছে না সেই মামলাগুলি আগামী দিনে কোনো কিছু তার গুরুত্ব থাকবে, এবং একটা সময় হয়তো এটা মেরিট থাকবে না, এগুলি সব ড্রপ হয়ে যাবে মনে হচ্ছে। কেননা আইন শৃঙ্খলা রক্ষার্থে কোনোখানে পুলিশ যদি গুলি ছুড়ে এবং সেই গুলিতে যদি কোনো নাগরিক বা প্রতিবাদী যেই যদি নিহত হয়, তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীর বিরুদ্ধে যে কেস, সেটা তো আমি বাংলাদেশে প্রথম দেখতে পাচ্ছি। সেটা তো আমি অন্য কোনো দেশে সেটা, বা আমাদের ইন্ডিয়াতেও এই ধরনের কোনো কেস আমি এখনো পর্যন্ত অদ্যাবধি দেখিনি। এবং বিভিন্ন প্রতিবেদনে সাংবাদিকরাও বলছেন যে এত মামলা টিকবে তো? যে শেখ হাসিনার বিরুদ্ধে এত মামলা খুব সম্ভবত 100 ক্রস করেছে, এবং একটা মামলার একটা ঘটনার জন্য 100 জন 200 জনকে অভিযুক্ত করা হচ্ছে।
সেটা কী ধরনের বিচার ব্যবস্থা? উনি সংস্কার করছেন। এখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের আমলে সব ম্যাক্সিমাম বিচারপতিরাই এখানে পদত্যাগ করেছেন, বা কেউ পালিয়ে গেছেন, বা ছেড়ে দিয়ে চলে গেছেন, ইত্যাদি ইত্যাদি। তো নতুন বিচারপতিরা যাদের নিযুক্তি হয়েছে, তাদের কি সে নিরপেক্ষভাবে নিযুক্তি পেয়েছে? ওরা পায়নি। তার মেধা, তার যে অভিজ্ঞতা, এটার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে? কখনো দেওয়া হয়নি। এবং যেসব বিচারপতিরা এখন বসেছেন, আমার খুব সম্ভবত 99% যারা আওয়ামী লীগের বিরোধী ছিল, তারাই এখন বিচারপতি হিসাবে বিভিন্ন কোর্টগুলিতে, বিচারালয়গুলিতে আসীন আছেন। সুতরাং এই যে বিচার ব্যবস্থা, সেই প্রহসনমূলক বিচার ব্যবস্থা আদৌ টিকবে কি না, সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং ডক্টর ইউনূসের উচিত হবে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে সহনশীলতার সঙ্গে রাজনৈতিক সংলাপ শুরু যেটা করেছেন, সেটা একটা ভালো পদক্ষেপ, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে হবে এবং আগামী 6 মাসের মধ্যে সেটা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে যদি ক্ষমতা হস্তান্তর না করতে পারেন, তাহলে বাংলাদেশবাসীর জন্য এবং ওনার জন্য সমূহ বিপদ ডেকে আনবে। এই বলে আজকে আমার প্রতিবেদন শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, খুদা হাফেজ।